এক্ষেত্রে আমাদের ক্রীড়া এবং যুব উন্নয়নে আপনারা কিন্তু আমাদের উন্নয়ন এবং অগ্রগতির সহকর্মী। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, যে আপনারা দেখেছেন একটি উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম দ্বিতীয় প্রকল্পের বিষয়টি নিয়ে গণমাধ্যমে একটি সংবাদ এসেছে। সেই সংক্রান্ত বিষয়ে আমাদের কর্তব্য আপনাদেরকে এই প্রকল্প প্রণয়ন, অনুমোদন এবং বাস্তবায়ন সম্পর্কে আপনাদেরকে অবহিত করা। সেজন্য কিন্তু আমরা আপনাদেরকে আজকে আহ্বান জানিয়েছি এবং আমরা আশা করছি এই বিষয়ের পরে যে গণমাধ্যমে যে বিষয়টি এসেছে, আপনাদের যে সংশয়টি সাধারণ মানুষের কাছে যে সংশয়, সেটা দূরীভূত হবে। কারণ এর সাথে বিভিন্ন প্রক্রিয়া জড়িত আছে। শুধুমাত্র যুব ক্রীড়া মন্ত্রণালয় না, অর্থ বিভাগ আছে, পরিকল্পনা বিভাগ আছে এবং একনেক রয়েছে। তো আমাদের ছোট্ট একটি প্রেজেন্টেশন আছে, আমাদের অতিরিক্ত সচিব জনাব ইকবাল আহমেদ তিনি উপস্থাপন করবেন। জি, শুরু করো। আসসালামু আলাইকুম। সচিব মহোদয়ের অনুমতিক্রমে আমি একটি উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম আর ওই পাশে স্থাপন প্রকল্প নিয়ে আমরা একটি ছোট প্রেজেন্টেশন আপনাদের সামনে উপস্থাপন করছি। এটির মধ্য দিয়ে আমাদের অনেক তথ্য আমরা আপনাদের কাছে ডিসেমিনেট করতে পারবো আমি আশা করি। আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন, আমি অতিরিক্ত সচিব প্রশাসন, এই মন্ত্রণালয়ে কাজ করছি প্রায় 1.5 বছর ধরে। আমাদের এই প্রকল্পটা 2001 পর্যায়ে যে প্রকল্প ছিল, প্রথম পর্যায়ে উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প ছিল। এটার আমাদের এনএসসি বাস্তবায়ন করছে, যেটার মূল অনুমোদিত ব্যয় ছিল 55,64,00,000 টাকা। পরবর্তীতে এটা সংশোধিত হয়ে 74,11,00,000 টাকা হয় এবং এই প্রকল্পটি 2014 সালের পিডব্লিউডি শিডিউল রেট অনুযায়ী করা হয় এবং 131টা উপজেলার মধ্যে 125টা উপজেলা আমরা এটা বাস্তবায়ন করেছি। এখানে সেই প্রকল্পটার মেয়াদ ছিল 2016 থেকে 19 পর্যন্ত, 3 বছর ছিল এই প্রকল্পটির মেয়াদ। এই প্রকল্পটি সাকসেসফুল হওয়ার পরে এই প্রকল্পের কী কী বিষয় ছিল একটু সংক্ষেপে। এখানে খেলার মাঠ উন্নয়ন ছিল, একটি মাত্র একতলা বিশিষ্ট একটি মিনি প্যাভিলিয়ন ছিল এবং গ্রিন গ্যালারি বলতে ঘাস নিয়ে গ্যালারি করা, সেটা আরসিসি 35টা বেঞ্চ তৈরি করা হয়েছিল আর একটি টয়লেটের 2টা অংশ, একটা মহিলা এবং পুরুষের, এটা মাত্র ছিল। আর প্যালাসাইডিংয়ের জন্য কিছু টাকা ছিল এবং একটি গভীর নলকূপ ছিল। এই মোটামুটি আমাদের ব্যয় ছিল 74,11,00,000 টাকা প্রথম পর্যায়ের প্রকল্পের যদি চিহ্ন দেখছি, মানে স্ট্রাকচার যেটা তৈরি করা হয়েছিল এরকম স্ট্রাকচার ছিল। এক পাশে এটা হলো ওয়াশরুম, দুই দিকে 2টা এবং এটা হলো একটি প্যাভিলিয়ন বা মূলত চেঞ্জ রুম। এটা খেলোয়াড়দের চেঞ্জ রুম হিসেবে ব্যবহৃত হতো। এখানে 2টি কক্ষ আছে এবং এখানে কতগুলো বসার, এখন মাঠের মধ্যে কতগুলো বসার জন্য আমরা বেঞ্চ করে দিয়েছিলাম, আরসিসির বেঞ্চ করে। এটা ছিল আমাদের প্রথম পর্যায়ের প্রকল্প এবং এই প্রথম পর্যায়ের প্রকল্পে কোনো জমি অধিগ্রহণ ছিল না। সমস্ত জমি খাস জমিতে করা হয়েছিল অথবা এক্সিস্টিং মাঠে আমাদের যেটা ছিল সেখানে করা হয়েছিল। এরপরে আমাদের এটা সাকসেসফুল করার পরে দ্বিতীয় পর্যায়ে আমরা 166টি উপজেলা পর্যায়ে দ্বিতীয় পর্যায়ের প্রকল্প গ্রহণ করি, যেটা সংশোধিত হয়ে গত দিন যে একনেকে পাশ হয়েছে সেটা 201টি উপজেলায় এখন বর্ধিত হয়েছে। এটার মূল প্রাক্কলিত ব্যয় ছিল 1649,32,00,000 টাকা, যেটা সংশোধিত হয়েছে 2855 কোটি টাকা এবং 1206 কোটি টাকা বেড়েছে। এখানের ক্ষেত্রে হলো এই প্রকল্পটি যখন মূল ডিপিপি করা হয় তখন আমরা 18 সালের যে পিডব্লিউডির রেট শিডিউল ছিল সেটা অনুসারে করেছিলাম। এখন সংশোধিত হয়েছে 22 সালের রেট শিডিউল অনুসারে করা হয়েছে। মানে এটাই হলো ব্যয় বৃদ্ধি করার প্রধান কারণ আর কি এটি। এবং মূল ডিপিপি তো আমাদের 21 সালে শুরু হয়েছে, এটা 25 সাল পর্যন্ত শেষ হওয়ার কথা জুনে, কিন্তু এখন আমার একটা বাড়িয়ে 27 সাল পর্যন্ত আরও 2 বছর বেড়েছে এবং এই জন্য আমাদের প্রশাসনিক ব্যয়ও বেড়ে গেছে। এর সাথে আমাদের কর্মকর্তা কর্মচারীদের বেতন প্রকল্পে যারা আছে এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ প্রকল্পে, সেই জন্য ব্যয় বেড়েছে। এই নতুন প্রকল্পের কি কি জিনিস আমরা অ্যাড করেছি একটু সংক্ষেপে দেখাচ্ছি। এটি আমাদের জমি অধিগ্রহণ আগের প্রকল্পে ছিল না। এখানে আমরা জমি অধিগ্রহণ রেখেছি 622.55 একর জমি আমাদের অধিগ্রহণ করতে হবে, যেখানে 679 কোটি মানে 680 কোটি টাকার মতো আমাদের ব্যয় হবে। এবং এখানে আগে একতলা ছিল, এখন 3 তলা বিশিষ্ট একটি
প্যাভিলিয়ন নির্মাণ করা হবে, যেখানে 550 কোটি টাকা ব্যয় হবে। এবং আমাদের 5 ধাপ বিশিষ্ট 300 ফুট দৈর্ঘ্য গ্যালারি নির্মাণ হবে, যেখানে 438 কোটি টাকা ব্যয় হবে। ভূমি উন্নয়ন প্যালাসাইডিং করতে হবে, এই জন্য 423 কোটি টাকা ব্যয়, 65 লক্ষ টাকা ব্যয় হবে। প্রাচীর নির্মাণ, আমাদের সীমানা প্রাচীর নির্মাণ, এই জন্য 266 কোটি টাকা ব্যয় হবে। তারপর ছিল খেলার মাঠ উন্নয়ন, এটার জন্য আমাদের আছে 91 কোটি 98 লাখ, প্রায় 1 কোটি টাকা, সরি 100 কোটি টাকা। আরসিসি সারফেস ড্রেন, এখানেও 99 কোটি 88 লাখ টাকা। এবং পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা টয়লেট ব্লক, এখানে 45 কোটি 49 লক্ষ টাকা। প্যাভিলিয়ন ভবনে হাতলযুক্ত ফোল্ডিং চেয়ার, এর জন্য 29 কোটি 22 লাখ টাকা। গভীর নলকূপ স্থাপন, এখানে 8 কোটি 87 লাখ টাকা। এবং সোলার প্যানেল স্থাপন, এখানে 5 কোটি 32 লাখ টাকা ধরা হয়েছে। এখানে যদি আমরা দুটোর পার্থক্য দেখি, যে আমাদের ডিপিপি এবং আমাদের সংশোধিত ডিপিপি কেন, কি জন্য পার্থক্যটা কত হয়েছে, যেন আমাদের মূল ডিপিপিতে 390 কোটি টাকা ছিল জমি অধিগ্রহণের জন্য। জমি অধিগ্রহণ যখন করা হয় এটা 21 সালে, এবং জমি অধিগ্রহণের কাজ আসলে আরও আগে শুরু হয়েছে, আমাদের জমি অধিগ্রহণ করেই পরে শুরু করতে হয় প্রকল্পের কাজ। তখন যে রেট ছিল তার থেকে জমির দাম অনেক বেড়ে গেছে, সেজন্য ডিসিদের কাছ থেকে আমরা যে প্রাক্কলন পেয়েছি সেখানে আমাদের ব্যয় অনেক বেড়েছে, যে জন্য 289 কোটি টাকা শুধু জমি অধিগ্রহণ অতিরিক্ত লাগতেছে 21 থেকে এই সময়, 21-এ যেটা করা হয়েছিল সে সময় থেকে। তারপর প্যাভিলিয়ন নির্মাণ, এটা রেট শিডিউলের বাড়ার কারণে এখন হয়ে 348 কোটি টাকা ছিল, সেখানে 550 কোটি টাকা হয়েছে, 158 কোটি টাকা বেড়েছে এখানে। একইভাবে আমাদের যে 300 ফিট সাধারণ গ্যালারি নির্মাণ হবে, এটারও রেট শিডিউল বাড়ার কারণে আমাদের 156 কোটি টাকা ব্যয় বেড়ে গেছে। ভূমি উন্নয়ন প্যালাসাইডিং, এটা করতেও আমাদের নতুন রেট শিডিউল অনুসারে 250 কোটি টাকা আমাদের ব্যয় বেড়েছে। সীমানা প্রাচীর, এটা কিন্তু আগে ছিলই না, কারণ ওই যখন দ্বিতীয় পর্যায়ে প্রকল্পটা করা হয় যে এটা খোলা মাঠ থাকবে বলা হয়েছিল, কিন্তু পরে দেখা গেল যেগুলো তৈরি করা হয়েছে এখানে গরু ছাগল এবং অবাধে মানুষ ঢুকে এটা খেলার পরিবেশটা নষ্ট করে ফেলছে। তখন দেখা গেলো একটা সীমানা প্রাচীর অবশ্যই দরকার স্টেডিয়ামের, তখন এইবার নতুন করে এটা অ্যাড করা হয়েছে 266 কোটি টাকা যেখানে খরচ হবে। খেলার মাঠ উন্নয়নের জন্য আমাদের বেশি টাকা লাগবে, এটা অল্প টাকা 8 কোটি 48 লাখ টাকা তুলনামূলকভাবে। আরসিসি সারফেস ড্রেন, এটা ড্রেনের জন্য আমাদের 25 কোটি টাকা অতিরিক্ত লাগছে। এবং টয়লেটের জন্য এটা রেট শিডিউল চেঞ্জ হওয়ার কারণে 8 কোটি টাকা বাড়বে। আমাদের আরসিসি ওয়াকওয়ে যেটি হবে, এখানে যেহেতু আমাদের সংখ্যাও বেড়ে গেছে 34 কোটি 62 লাখ টাকা লাগবে। প্যাভিলিয়ন ভবনের যে চেয়ার বা হাতলযুক্ত ফোল্ডিং চেয়ার, এগুলো 11 কোটি টাকা বেশি লাগবে। গভীর নলকূপ স্থাপন, এটারও ব্যয় বেড়েছে 3 কোটি 29 লাখ টাকা। আর সোলার প্যানেলের খুব বেশি বাড়েনি, 38 লক্ষ টাকা বেড়েছে। ফিজিক্যাল কন্টিজেন্সি এবং প্রাইস কন্টিজেন্সিও রাখছি আমরা আগামী 2 বছরে যদি কিছু বাড়তে পারে এর জন্য। মোট আমাদের 1206 কোটি টাকা ব্যয় বেড়েছে। এটা হলো আমাদের তুলনামূলক আলোচনা, আপনারা এটা দেখতে পারেন। এরকম হবে আমাদের একটু আপনার এই যে পিছনে দেখতে পারেন যে কয়েকটা আমরা সম্প্রতি 14টা স্টেডিয়ামকে উদ্বোধন করা হয়েছে, আপনি একটু দেখেন যে প্রথম পর্যায়ে শুধুমাত্র ছিল খাস জমি, মাঠ, কোনো বাউন্ডারি ওয়াল ছিল না এবং সেখানে কোনো প্রকার যে গ্যালারি ছিল না। আমরা শুধুমাত্র এখন মহিলা এবং শিশুদের জন্য আলাদাভাবে এখানে গ্যালারি স্থাপনের জন্য নতুন একটা কম্পোনেন্ট যোগ করেছি, এবং এর সাথে কিন্তু আপনার মাঠ আছে, 3 তলা বিশিষ্ট প্যাভিলিয়ন আছে, 1000-এর জন্য একটা গ্যালারি আছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে খুব চমৎকারভাবে এটাকে সাজানো হয়েছে। আপনি একটু ছবিটা দেখতে পারেন, দুটোর মধ্যে যে কম্প্যারিজন। এটা আমরা কয়েকটা ছবি করছি। এটা আমাদের টয়লেট ব্লক এরকম করেছি আমরা, একটা টয়লেট ব্লক। আর সেটি সংযোগ সড়ক লাগতেছে, আর সেটি আমরা সংযোগ সড়কগুলো করেছি, ড্রেন করা হয়েছে। আমাদের সংক্ষেপে যেন আমরা বলি, সংশোধিত প্রকল্পে আমাদের নতুন 15টি প্রকল্প বেশি এসেছে। জমি অধিগ্রহণের ব্যয় বেড়েছে, এবং 18 সালের পিডব্লিউডি রেট এবং 22 সালের পিডব্লিউডি রেটের মধ্যে অনেক পার্থক্য আপনারা জানেন। আর 166 উপজেলায় আমাদের পাইল ফাউন্ডেশনের জন্য সয়েল টেস্ট করা হয়েছে, তখন দেখা গেল যে পাইলিং লাগবে এখানে। এবং আমাদের সীমানা প্রাচীরটা প্রথম সংশোধিত প্রকল্পে ছিল না, পরবর্তী সংশোধিত প্রকল্পে আসছে। এইভাবে আমরা যদি তুলনা করি
তাহলে আমাদের এখন আমরা যে প্রথমেই বলা হয়েছে, প্রথম যেটা আমাদের প্রকল্প ছিল মাত্র 53 কোটি টাকা ছিল একটা প্রকল্পের জন্য, এখন প্রথম পর্যায়ে শুধু একটা মাঠ করা হয়েছিল এখন না, এটা 53 কোটি টাকা রিপোর্টে লিখছে 51, কিন্তু আসলে আমাদের হিসাব হলো অফিসিয়াল হিসাব হলো 53 কোটি টাকা, না কোটি না সরি 53 লাখ টাকা ছিল, সরি 53,52,000 টাকা। তা আমাদের এটা যদি আমরা প্রথম পর্যায়ের সাথে তুলনা করি দ্বিতীয় পর্যায়ে, তাহলে দেখেন এখানে কোনো জমি অধিগ্রহণ ছিল না। এখানে জমি অধিগ্রহণের জন্য আমাদের গড়ে প্রত্যেকটার জন্য 3,38,00,000 টাকা লাগছে, প্রত্যেকটা স্টেডিয়ামের জন্য। 201টা স্টেডিয়ামে সেই হিসেবে লাগে। যেমন ভূমি উন্নয়নের এখানে কোনো টাকা ছিল না, এখানে প্রত্যেকটা স্টেডিয়ামের জন্য আমরা 2,10,00,000 টাকা গড়ে লাগতেছে আমাদের ভূমি অধিগ্রহণের জন্য। খেলার মাঠ উন্নয়নের জন্য তখন ছিল 12 লাখ টাকা, এখন লাগতেছে 45 লাখ টাকা। সুতরাং ব্যয় এই জন্যই বেড়েছে। এর জন্য এটা প্যাভিলিয়ন ভবনের জন্য আগে শুধু ছিল 24 লাখ টাকা, এখন হচ্ছে 2,94,00,000, প্রায় 3 কোটি টাকা। এখানে একতলা ছিল 3 তলা করা হয়েছে এখানে। আর রেট শিডিউল তো চেঞ্জ হয়, 12 সেটা ছিল 14 সালের রেট শিডিউল, এখন 22 সালের রেট শিডিউল। গ্যালারির জন্য আগে কোনো গ্যালারি তো একটাই ছিল, শুধুমাত্র কোনো গ্যালারি ছিল না, এখন নতুন করে 5 ধাপ বিশিষ্ট 300 ফুট গ্যালারি করা হয়েছে। সেটা এখানে প্রত্যেকটা স্টেডিয়ামের জন্য 2,17,00,000 টাকা বেড়েছে। প্যাভিলিয়ন ভবনের চেয়ার, এগুলো চেয়ার ছিল না তখন, কিছুই ছিল না, এখানে 14 লাখ টাকা প্রত্যেকটা স্টেডিয়ামের জন্য লেগেছে। মহিলা পুরুষদের জন্য আলাদা আলাদা টয়লেট ব্লক করা হয়েছে এখানে, সেজন্য আমাদের 22 কোটি টাকা লাগতেছে এখানে, আগে ছিল যেখানে মাত্র 15 লাখ টাকা। আরসিসি সারফেস ড্রেন আগে ছিল না, এখন আরসিসি সারফেস ড্রেন করা হয়েছে। একইভাবে আরসিসি ওয়াকওয়ে আগে ছিল না, এখন ওয়াকওয়ে করা হয়েছে। সংযোগ সড়ক ছিল না আগে, এখন সংযোগ সড়ক এসেছে। প্রাচীর নির্মাণ ছিল না, প্রাচীর নির্মাণ এসেছে। 1,53,00,000 টাকা আমাদের প্রত্যেকটা স্টেডিয়ামের জন্য খরচ হবে। সোলার প্যানেল আমরা নতুন করে অন্তর্ভুক্ত করেছি, এবং অন্যান্য প্রাইস কনসেন্সি যে অন্যান্য খরচ মিলে আমাদের সব মিলে 38 লাখ টাকা প্রত্যেকটা স্টেডিয়ামের জন্য খরচ হবে। এটা আমরা এই যে তুলনামূলকটা লিটারেচার তৈরি করেছি, এই লিটারেচারটা আপনাদের যারা রিপোর্ট লেখেন আমরা ফটোকপি করতে দিয়েছি। লিটারেচারটা সবাইকে একটু দিয়ে দেন, আমাদের গ্রুপেও দিয়ে দেবেন, আর আপনি আমাদের যারা যারা আছে আমাদের প্রিন্ট কপি দিয়ে দেন। প্রিন্ট কপি যারা বিশেষ করে পত্রিকা লেখেন তাদের জন্য কিছু প্রিন্ট কপি দিয়ে দিতে পারেন। প্রথম পর্যায়ের প্রতিটি উপজেলায় খাস জমিতে বিদ্যমান খেলার মাঠকে মিনি স্টেডিয়াম হিসেবে নির্মাণ সম্পন্ন করা হয়েছে। এখানে জমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন, আরসিসি সারফেস ড্রেন, আরসিসি ওয়াকওয়ে, আরসিসি সংযোগ সড়ক, সীমানা প্রাচীর সহ প্যাভিলিয়ন ভবনের চেয়ার সরবরাহ স্থাপনার কাজ অন্তর্ভুক্ত ছিল না। প্রথম পর্যায়ে শুধুমাত্র একতলা বিশিষ্ট একটি প্যাভিলিয়ন ভবন, খেলার মাঠ উন্নয়ন সহ চতুর্দিকে আরসিসি বেঞ্চ, 35টি বেঞ্চ স্থাপন করা হয়েছিল। এটা ছিল আমাদের প্রথম পর্যায়ে। এই প্রথম পর্যায়ে যে স্টেডিয়াম হয়েছে, আমি একটু বলে রাখি, এটা কিন্তু আবার উন্নয়নের কাজ শুরু হয়েছে। বেশ কয়েকটা কাজ ইতিমধ্যে আমরা ওই প্রথম পর্যায়ের যেগুলো করা হয়েছিল আবার সেগুলো উন্নয়ন করা হচ্ছে নতুন করে। দ্বিতীয় পর্যায়ে যখন করা হয়েছিল, এখন 201টি হলো 186 থেকে, এখানে 123টি উপজেলা আমাদের ভূমি অধিগ্রহণ লাগবে। আর ভূমি উন্নয়নের জন্য অতিরিক্ত টাকা ধরা হয়েছে, এবং প্রতি স্টেডিয়ামে 3 তলা বিশিষ্ট প্যাভিলিয়ন, 5 দফা বিশিষ্ট 300 ফুট সাধারণ গ্যালারি, যেখানে 1000 লোক খেলা দেখতে পারবে। খেলার মাঠের চতুর্দিকে আরসিসি সারফেস ড্রেন, আরসিসি ওয়াকওয়ে, আরসিসি সংযোগ সড়ক, সীমানা প্রেসির, সোলার প্যানেল এবং প্যাভিলিয়ন ভবনের ফার্নিচার, এগুলো নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে। এইগুলো মূলত দুটি ফিচারের ডেসক্রিপটিভ বর্ণনা। এবং এখানে আমাদের যে সিস্টেম স্যার যেটা বলেছিলেন, যে আমাদের যে এই ব্যয়ের ক্ষেত্রে দিল কি এখন এর মধ্যে আমাদের 21 মে 2025 তারিখে আমাদের আমাদের যে অতিরিক্ত যদি অর্থ লাগে যৌক্তিকতা সহ, এটা অর্থ মন্ত্রণালয়ে লিখতে হয়। অর্থ মন্ত্রণালয়ের কাছে আমরা তখন এই কাজগুলোর জন্য অতিরিক্ত 1271 কোটি টাকা চেয়েছিলাম, এবং অর্থ মন্ত্রণালয় সেটা সম্মতি দিয়েছে 24 জানুয়ারি তারিখে, 1221 কোটি টাকা। কিন্তু এখান থেকে এই প্রস্তাব যখন আমরা প্ল্যানিং কমিশনে যাই, প্ল্যানিং কমিশন আবার এখানে একটা কমিটি গঠন করে দেয় ব্যয়ের যৌক্তিকতার জন্য, যেখানে ওখানে প্রধান ছিলেন এটা আর্থ সামাজিক অবস্থানের যিনি চিফ, তিনি তাকে প্রধান করে 7 সদস্য বিশিষ্ট কমিটিটা পর্যালোচনা করে 65 কোটি টাকা কমিয়ে দেয়, তাতে 1206 কোটি টাকা আসলো। 1271 থেকে 65 কোটি টাকা করলে 1206 কোটি টাকা। এখন মোট ব্যয় এসেছে সেই হিসাবে 2,855 কোটি টাকা। এই হলো আমাদের
প্ল্যানিং কমিশনেও এটা পর্যালোচনা করে কমিশন করা হয়েছে। এটা কোনো একক কারো চিন্তা থেকে করা হয় নাই। 14 কোটি টাকার মতো সামথিং, 14 কোটি। এখন 22 লাখ হচ্ছে, 22 লাখ 15 লাখ ছিল প্রতিটা টয়লেটের জন্য, তখন আলাদা টয়লেট ব্লক করা হচ্ছে। এখন পহিলা মুহূর্তে টয়লেট ব্লক করছি আমরা আলাদা। এরিয়া বেড়েছে, রেড শিট চেঞ্জ, আর রেড শিডিউল চেঞ্জের কারণেও এটা বেড়ে যায়। সেটি হলো যে 53 লাখ টাকা প্রকল্প যদি 14 কোটি টাকা আসলে কয়েকদিন পর হলো যে নির্বাচিত সরকার আসতেছে, ফেব্রুয়ারিতে নির্বাচন, আজকে মানে প্রধান উপদেষ্টা বলছে, সেক্ষেত্রে নতুন সরকার আসলে আপনার মন্ত্রণালয় কি আরো কয়েকটা বাড়ানোর জন্য সংশোধন করে আবার বাড়বে? 53 লাখ টাকা দেখতেছি। আর এই প্রকল্পটা কি এই মুহূর্তে দেখতেও আমাদের মানে আর্থিক কিছু সংকট আছে, সবসময় বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, সেক্ষেত্রে এই প্রকল্পটা কি খুব বেশি রাষ্ট্রের জন্য জরুরি দরকার ছিল? আসলে আপনারা দেখেছেন যে গত ফেব্রুয়ারিতে, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আমরা তারুণ্য উৎসব করেছি। এখন সেখানে বেশ সাড়া পাওয়া গিয়েছে। প্রত্যেকটা উপজেলাতে আসলে রিকোয়ারমেন্ট অনুযায়ী সেখানকার স্থানীয় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যুব ক্রীড়া মন্ত্রণালয়কে বলা হয়েছিল এমন একটা স্থান থাকবে যেখানে কমন স্পেস। আগে আপনারা দেখতেন আমরা ছোটোকালে বিভিন্ন ধরনের খেলাধুলা করতাম বিভিন্ন স্কুল মাঠে, এবং কমন স্পেস না থাকার কারণে বর্তমানে খেলাধুলাকে আমরা তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছি। এই জন্যই কিন্তু এই যে প্রথম পর্যায়ে 53 লাখ টাকা, যেটা আমাদের অতিরিক্ত সচিব বলেছেন, খাস জমি যেখানে ছিল শুধুমাত্র আমরা একতলা বিশিষ্ট একটা প্যাভিলিয়ন তৈরি করে দিয়েছি, সেখানে কিন্তু জমি অধিগ্রহণের বিষয় ছিল না। পরবর্তীতে দেখা গেল যে যখন আমরা সেই স্টেডিয়ামগুলো করার পরে এটাকে আরেকটু ইমপ্রুভ করার জন্য সকলের কাছ থেকে আসলো যে এখানে গ্যালারি থাকতে হবে, বাউন্ডারি থাকতে হবে, ড্রেনেজ সিস্টেম থাকতে হবে, সেখানে গ্রিন মাঠ থাকতে হবে, এবং এর সাথে প্যাভিলিয়ন যদি না থাকে তাহলে তারা রক্ষণাবেক্ষণ সব কিছুতে সমস্যা হবে। এই সব কিছু মিলিয়েই এটাকে আমরা আবার নতুন করে রিভাইজ করেছি, ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে, এবং বেশ চমৎকারভাবে উপজেলা পর্যায়ে, যেহেতু আমরা ডিসেন্ট্রালাইজেশনের কথা ভাবছি, শুধুমাত্র ঢাকাতে নয়, আমরা জেলা এবং উপজেলা পর্যায়েও কিন্তু এই খেলাধুলাকে নিয়ে যেতে চাচ্ছি। কমন একটা হাব থাকতে হবে যেখানে খেলাধুলার মধ্যে সার্বক্ষণিকভাবে এটা উপজেলা পর্যায়ের কাছে আমরা হস্তান্তর করেছি, এবং তাদের কাছ থেকে অনুমতি নিয়েই সবাই এখানে ব্যবহার করতে পারবে। যদি কোনো স্কুল মাঠকে আমরা ব্যবহার করি, স্কুল মাঠে অনেক সময় কিন্তু অনুমতি পাওয়া যায় না, এই ক্ষেত্রে কিন্তু এটাকে কমন একটা স্পেস হিসেবে উপজেলা পর্যায়ে দেওয়া হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে আপনার ফার্স্ট যখন 2018 শিডিউলে এখানে উল্লেখ করা ছিল অনেকগুলো বিষয়কে কম্পোনেন্ট, যেমন এখানে বাউন্ডারি ছিল না, যেটা বাউন্ডারি না থাকার কারণে বিভিন্ন ধরনের মিসইউজ হচ্ছে, মানুষ গরু ছাগল ইত্যাদিতে যেভাবে আমরা মাঠকে সাজাচ্ছি, গরু ছাগলের হাট যদি বসানো হয় মাঠের কিন্তু ওই ধরনের স্পেসটা থাকে না। এটার জন্য নিয়মিতভাবে রক্ষণাবেক্ষণের জন্য বাউন্ডারিকে দেওয়া হয়েছে, এটার জন্য কম্পোনেন্ট যোগ হয়েছে। আর সবচেয়ে বেশি ছিল যে অধিগ্রহণটা 2018-তে যখন ছিল তখন একটা রেট ছিল, বর্তমানে 2022-এ সেই রেটটা আমার জেলা প্রশাসকের কাছেই কিন্তু এই টাকাটা যাবে, হস্তান্তর করা হবে। আপনারা জানেন যে ভূমি অধিগ্রহণের যে প্রক্রিয়াতে জেলা প্রশাসকের কাছে আমরা এই টাকাটাকে হস্তান্তর করব। আর 2022-এর রেট শিডিউল অনুযায়ী পিডব্লিউডির কারণে এটার যৌক্তিকতা প্ল্যানিং কমিশন তারা একটা কমিটি গঠন করে দিয়েছে, অর্থ বিভাগ অনুমোদন করেছে, এবং ওই কমিটি গঠন করা কমিটির রিকমেন্ডেশনের প্রেক্ষিতে কিন্তু এই প্রাইসটাকে বেড়েছে, প্রাইস এসকেলেশন যেটাকে আমরা বলি, অর্থ বৃদ্ধি বেড়েছে। আমি একটু প্রশ্ন করতে চাই, টয়লেট ব্লক করা হচ্ছে, টয়লেট না, একটা টয়লেট না, টয়লেট ব্লক আর টয়লেট। এটা তো রেড শিডিউল অনুযায়ী এস্টিমেট করে করা হয়েছে, এটা তো পিডব্লিউডির এস্টিমেট অনুযায়ী করা হয়েছে। আমাদের প্রকল্প পরিচালক আছেন মোর্শেদ, উনি একটু বলবেন, আপনি একটু সাপ্লিমেন্ট। এটা একটা বিল্ডিং, একতলা বিল্ডিং, এখানে কলাম, ফাউন্ডেশন, ব্রিক ওয়ার্ক সবই আছে। এখানে সেক্রেটারি ছেলের জন্য আলাদা ব্লক, মেয়েদের জন্য আলাদা ব্লক,
সেই জন্য দুইটা প্যান, দুইটা কমোড, মেয়েদের জন্য একটা প্যান, একটা কমোড, ইউরিনাল, সব ফ্যাসিলিটি থাকতেছে। তার জন্য ব্যয়টা বেড়েছে। এটা একটা বিল্ডিং, একটা বিল্ডিং 30 ফিট বাই 20 ফিট, 600 স্কোয়ার ফিটের একটা বিল্ডিং। সো এটা কস্টিং কম। এটা আমার জন্য না, এটা পিডব্লিউডি রেট অনুযায়ী এস্টিমেট করে করা হয়েছে। এটা এটা পিডব্লিউডি একটা সরকার কর্তৃক সরকারের অনুমোদিত রেট অনুযায়ী অনুসরণ করতে হবে। বাংলাদেশ সরকার জনগণকে যদি বলেন যে দুটা টয়লেটে বধ করতে 22 লাখ টাকা খরচ হবে, কেউ আপনি নিজে কি জনগণকে বিশ্বাস করতে পারেন? হ্যাঁ, আমি তো বিশ্বাস করি, কারণ পিডব্লিউডি রেট এটি আছে, আমি বিশ্বাস করি। টয়লেট না, একটা টয়লেট ব্লক, একটা বিল্ডিং করা হয়েছে, নতুন একটা বিল্ডিং করা হয়েছে, ওখানে নতুন একটা বিল্ডিং। আপনারা এখানে মহিলা শিশুদের আলাদা গ্যালারি করার প্রস্তাব করেছেন, কি প্রেক্ষাপটে এটা করেছেন? পৃথিবীতে কোথায় এরকম আছে কিনা? আসলে হলো কি, আমরা কিন্তু সকলেই গ্রাম থেকে উঠে এসেছি। গ্রামে আপনি দেখবেন যে এখনও যদি কোনো টুর্নামেন্ট হয়, প্রচুর পরিমাণে লোক, সকলকে কিন্তু গ্যালারিতে দেওয়ার আপনার স্কোপ থাকে না। কিন্তু এখানে ফিমেল অ্যান্ড দ্য চিলড্রেন, মহিলা এবং শিশুদেরও কিন্তু এখন পার্টিসিপেশন সব ক্ষেত্রে বেড়েছে। এই প্রেক্ষাপটে শুধুমাত্র 1000 একটা মাঠে যদি আমরা 3 একর জায়গার মধ্যে শুধু 1000 জনের একটা গ্যালারি করেছি, আর তাদের একটা সেফ জোন হিসাবে সেটাকে ট্রিট করার জন্য আর কি। আর অন্য পুরোটাই কিন্তু আপনার মানে একদম গ্রাউন্ডে থাকবে, মাটির মধ্যেই থাকবে। এটা এখনো তো অনেক স্টেডিয়াম আছে বাংলাদেশে, সেসব জায়গায় তো মেয়েরা যাচ্ছে খেলা দেখতে। হ্যাঁ যাচ্ছে, ওটা তো হলো আপনার জেলা পর্যায়ে যে স্টেডিয়ামগুলো পুরোটাই আপনি গ্যালারি করা। আর আমরা উপজেলা পর্যায়ে যেহেতু পুরোটা গ্যালারি 3 একর জায়গা আছে, এখানে কিন্তু যদি গ্যালারি করে দেওয়া হয় ধারণ ক্ষমতাটা কমে যাবে। আমরা যেন সাধারণ মানুষকে আরো আলাদা কেন, মানে মেয়েদের আলাদা কেন? আলাদা এই কারণেই যে আপনার প্রেক্ষাপটটা হয়েছে যে আপনার এখানে যেহেতু মেয়েরা এবং শিশুরা অন্য মানুষের সাথে মানে একটু নিরাপদ দূরত্বে থাকতে পারে, এই জন্যই তাদেরকে আলাদা গ্যালারি। ছবিটা দেখতে পারেন, তিনটা গ্যালারি। যুগান্তর আছি। এক নম্বর কথা হলো, আপনারা যে প্রেসমেন্ট রাখছেন, এটা আমার কাছে একটু যৌক্তিক মনে হচ্ছে কিনা জানি না। আপনার যৌক্তিক একটা পত্রিকা নিউজ করেছে, আপনাকে যখন ডিপি পাস করেন আমাদের কাউকে ডাকেনি, একটা পত্রিকা করেছে, আপনি যে প্রতিবাদ ডিপি দিয়েছেন সেটা আমাদের সবাইকে দিয়েছেন। এটা কিন্তু প্রথম ঠিক হয়নি, কারণ ওই পত্রিকা করেছে, আপনাকে ওই পত্রিকা দেওয়া উচিত ছিল। আপনি যখন প্রেম পত্র মানুষকে দেখান না, চরম পত্র মানুষকে আমাদেরকে কেন দেবেন? নাম্বার 2, আপনি 53 টাকা যখন এই প্রত্যেকটা স্টেডিয়াম করে, আমার মনে আছে 14 সালে তখন যে ক্যাবিনেট সেক্রেটারি সাহেব ছিলেন, ওনাদের প্রস্তাবনা ছিল যে খেলার মাঠ উন্মুক্ত থাকবে, কারণ বাচ্চারা খেলার মাঠ পায় না, তারা সবাই খেলবে, বড়রা হাঁটবে, ছোটরা খেলবে, মহিলারা হাঁটবে, মানে ওইটা ওপেন ব্যবহার হবে। যখনই আপনি চারদিক সীমানা প্রাচীর দিবেন, তখন একটা গেট থাকবে, গেটে তালা থাকবে, ওই তালাটা কিন্তু আপনার প্রশাসনের কাছে থাকবে। বিকালবেলা 5টার সময় চলে যাবে ওই পিউনটা, সে কিন্তু ওই তালা মারা থাকবে, কোনো লোক কিন্তু ব্যবহার হবে না। এটা আমরা দেখছি, আমি 3 বছর ক্রীড়া সমাধান করি, অনেক স্টেডিয়াম খোলা মাঠ যেখানে দেখছি একসময় কাভার করতে গিয়ে পরে স্টেডিয়াম হয়েছে, তালা মারা ছিল, ওইটা হয়নি। এটা প্রথম উচিত ছিল উপজেলা প্রজেক্ট ওলা মাঠ থাকবে, এই প্রেক্ষাপটে প্রজেক্টটা আসছিল। নাম্বার 2, আপনি যেভাবে করছেন, কি বলে আপনার যে প্যাভিলিয়ন করছেন, 1000 গ্যালারি করছেন, তাতে বোঝা গেল যেখানে বড় টুর্নামেন্ট পরিচালনা করছেন, খেলাধুলার জন্য আর কি। এখানে টুর্নামেন্ট হবে, বাচ্চারা এসে খেলবে, দেখবে সপ্তাহে একদিন খেলা হলো, মাসে একদিন খেলা হলো, তারপর তালা দেওয়া থাকবে। আসলে কিন্তু উন্মুক্ত ছিল, প্রজেক্টের ইয়ে ছিল, আবার এখন মনে আছে যে উন্মুক্ত থাকবে এবং খেলাধুলা করবে, এই প্রসপেক্টটা কিন্তু এই এটা পাস হয়েছে। আচ্ছা, এখানে আমাদের যে প্রকল্প পরিচালক, এখানে কিন্তু আসলে উন্মুক্ত, কোনো প্রকার গেট থাকবে না, যে কোনো সময় যে কোনো লোক ঢুকতে পারবে, কোনো প্রকার তালা চাবি কোনো কিছু থাকবে না। এটা গেটটা কিন্তু সবার জন্য উন্মুক্ত থাকবে, এটা এই কনসেপ্টটা আছে। আর দ্বিতীয়ত, আমরা প্রথম পর্যায়ে যেগুলো হয়েছে সেখানে মাঠগুলো, আপনার একটা মাঠের ছবি আমরা দেখিয়েছি, ওই মাঠগুলো বিভিন্ন ধরনের গরু, ছাগল ইত্যাদি আসার কারণে মাটির যে ঘাসগুলোকে নষ্ট হয়ে যাচ্ছে, পরবর্তীতে এবড়োতেবড়ো হওয়ার কারণে খেলাধুলার পরিবেশটা সেভাবে থাকছে না। কারণ একটা ফুটবল টুর্নামেন্ট হলে যদি মাঠ স্মুথ না থাকে, ইনজুরি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। এই কারণে আমরা এটাকে একটু প্রোটেক্টেড রেখে মানে রাখছি, যেন বাউন্ডারির মাধ্যমে সাধারণ মানুষ ব্যবহার না করতে পারে। হাটও বসাচ্ছে ওরা। আমরা একনেকে পাস হয়েছে, এটা তো ওপেন টেন্ডার, আপনারা জানেন যে এটা ওটিএম পদ্ধতিতে হবে, ওপেন টেন্ডারের মাধ্যমে যে আসবে, এটা একটা রেট শিডিউল করা। এর মাঝে যদি ইনফ্রাস্ট্রাকচার অ্যাকর্ডিং টু পিপিআর অনুযায়ী আপনারা জানেন যে এটার কিন্তু যে রেট আছে, এর যদি 10% অ্যাবাভ অর লেস হয় তাহলে কিন্তু এটা অ্যাকসেপ্ট করা যায় না। আর আরেকটা আপনাদের সাংবাদিক মহোদয় যেটা বলেছেন, আমরা কিন্তু যে কোনো একটা রেটকে ফলো করতে হয়, এবং সরকারের রিকগনাইজ যে প্রতিষ্ঠান হচ্ছে পিডব্লিউডি,
ওই রেটের বাইরে কিন্তু আমাদের যাওয়ার স্কোপ নাই, কারণ ওই এক্সপার্টাইজ। আর পিডব্লিউডি রেট শিডিউলটা হয় সেখানে বুয়েটের যে এক্সপার্ট আছেন তাদেরকে ইনক্লুড করা হয়, এলজিইডিরও থাকে, এবং বিভিন্ন সবগুলো মিলেই বাজার দর যাচাই করে তারা করে। প্রত্যেকটা মন্ত্রণালয়ে আলাদা আলাদাভাবে কোনো রেট শিডিউল থাকে না, আমরা সেটাই আমাদের ফলো করতে হবে, এটাই ইনস্ট্রাকশন। একেবারে নতুন স্টেডিয়াম হবে নাকি প্রত্যেকটা উপজেলায় তো আপনার মাঠ আছে সেখানেই আপনারা আমরা আসলে প্রস্তাবটা পাই হলো উপজেলা পরিষদ এবং উপজেলা যে প্রশাসন আছে তাদের কাছ থেকে যে কোনটা কনভিনিয়েন্ট হবে। তবে আমরাও দেখি, কারণ একটা স্টেডিয়াম করার পর যদি সেটা উপজেলার কাছাকাছি না হয় তাহলে সেটা মানে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার হবে না। খাস জায়গা যেটা প্রথম পর্যায়ে হয়েছিল পাওয়া গেছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে উপজেলা পর্যায়ের কাছে কিন্তু এই 3 একর খাস জায়গা পাওয়া যায় না, দূরে, এমন দূরে যেখানে ল্যান্ড ফিলিং করতে হয় অথবা মানুষকে সেখানে যাবে না, নেওয়া যাবে না, যেটা আমাদের মূল প্রজেক্টের যে লক্ষ্য আছে সেটা ব্যাহত করবে। এই জন্য আমরা উপজেলা পর্যায়ের কনসেন্ট নিয়েই, উপজেলা প্রশাসনের কনসেন্ট নিয়ে কিন্তু আমরা এই তালিকাটা আমরা করেছি, ইনক্লুড করেছি। না, নতুন এক্সিস্টিং যেটা আছে সেটাকে আমরা ডেভেলপ করব যদি আমাদের তৃতীয় পর্যায়ের প্রকল্পে, যেটা আমরা প্রথম পর্যায়ে যেটা করছি 125টা, আর দ্বিতীয় পর্যায়গুলো আমরা নতুন, সম্পূর্ণ নতুন। ওটা প্রয়োজন হবে না, এটা সম্পূর্ণ নতুন। না, আমরা ভুল বলছি না, আমরা তো হিসাব দিলাম আপনাকে যে সরকারের রেট অনুসারে। অসত্য তথ্য তো বলে না এটা। না, আমরা বলেছি যে 53 লাখ টাকাটা আপনার ক্যাটাগরিটা ভিন্ন। প্রথম পর্যায়ে ছিল 51 লাখ, যেখানে আমাদের জমি অধিগ্রহণের কোনো বিষয় ছিল না, আর এখানে জমি অধিগ্রহণ থেকে অনেকগুলো কম্পোনেন্ট সেখানে অ্যাড হয়েছে। এর প্রেক্ষিতে যৌক্তিক কারণেই ব্যয়টা বেড়েছে। না, একই জিনিস হচ্ছে না তো, একই কাজের জন্য তো না, নতুন কাজের জন্য নতুন টাকা খরচ হবে। কথাটা বলুন না, নতুন কাজ হবে, নতুন হয়ে হবে। অভিযোগটা হলো যে অন বিহাফ অফ দি আমাদের অ্যাডভাইজার মহোদয়, আই হ্যাভ বিন ইনস্ট্রাক্টেড, মানে আমাদের যে বিষয়টা আসে এটা ডিসক্লোজ করে দেওয়া আপনাদের কাছে। আরেকটা হলো আপনার যে একনেকের যে অনুমোদন প্রক্রিয়া, এই সম্পর্কে আপনারা জানেন যে এককভাবে কিন্তু কাউকে সেখানে প্রভাব বিস্তার করার কোনো সুযোগ থাকে না। যে মাননীয় প্রধান উপদেষ্টা থাকেন, সেখানে যে প্ল্যানিংয়ের কমিশনের একজন সদস্য সেটা উপস্থাপন করে, উপস্থাপন আগে কিন্তু অনেকভাবে যাচাই বাছাই করে তারপরে হয় বিস্তারিত আলোচনা করে তারপর অনুমোদন হয়। মানে সেই বিষয়টা আপনাদের কাছে একটু মানে তথ্যগুলো তুলে ধরার জন্য, যদিও আপনার সকলে অবহিত আছেন। মাননীয় সচিব, আপনার মন্ত্রণালয় কিন্তু অতীতে ঘটনা করছে 250 কোটি টাকা খরচ করে স্টেডিয়াম করছেন, এখন পর্যন্ত 10 বছর বল করায় নাই। আপনার এটা গোপালগঞ্জে এই মন্ত্রণালয় করছে, কিন্তু 18টা সুইমিং পুল করছেন যেখানে একটা পানি নেই, সুইমিং হয় নাই, ওইটা নষ্ট। এই মন্ত্রণালয় করছে, আপনার এনএসসি করছে, কাজে অতীতে কিন্তু ঘটনা করছে। এইটা যে ওরকম একটা কিছু হবে না, এটা একটা চমৎকার প্রশ্ন। এই কারণে আমরা এনএসসিকে একটা চিঠি দিয়েছি, এই যে স্টেডিয়ামগুলো প্রপারলি ইউজ হয়, শুধুমাত্র উপজেলা পর্যায়ে নয়, আমাদের জাতীয় স্টেডিয়াম, জেলা পর্যায়ে স্টেডিয়াম, উপজেলা পর্যায়ে স্টেডিয়ামের জন্য আমরা একটা ব্যবহার একটা নীতিমালা করছি, এবং এটা যদিও ক্রীড়া সংস্থার কাছে থাকে, এটা কিভাবে করবে, কি পদ্ধতিতে সেটাকে পরিচালনা করবে, ভাড়া ভিত্তিতে হবে নাকি না এটা একদম সম্পূর্ণ মানে ভাড়া ছাড়া হবে, এই জন্য আমরা একটা নীতিমালা করছি অতীতের অভিজ্ঞতা থেকে। এবং আপনার যে সুইমিং পুলগুলোকে আমরা আবার রিভাইজ করছি। আসলে জেলা পর্যায়ে সুইমিং পুল পরিচালনা করা কিছুটা কিন্তু টাফ, কারণ সুইমিং পুল প্রতিনিয়ত এটার জন্য পরিচর্যা প্রয়োজন হয়, বিভিন্ন পানিকে রিসাইকেল করতে ইত্যাদি সেই বিষয়টা আমরা আবার রিভিউ করছি। জি, ধন্যবাদ।